জয় বলে। গত এপিসোডে আমরা অমরনাথের পবিত্র গুহা প্রাঙ্গণে পৌঁছে অমর গঙ্গার ঠান্ডা জলে স্নান সেরে নিয়ে বাবার গুহায় প্রবেশ করে বাবা বরফানির দর্শন করেছি। আর আজ দর্শন শেষে বাবার কাছে বিদায় নিয়ে এই স্বর্গ থেকে ফিরে যাব মর্তের পথে। যে পথে আমরা অমরনাথ যাত্রা করেছিলাম সে পথে না গিয়ে আমরা ফেরার সময় ফিরে যাব ভীষণ কঠিন এবং বিপজ্জনক বালতালের পথ ধরে। বুকে কান প্যাসে কো পানি। জয় বাবা বরফানি। নমস্কার, আমি সুমন্ত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ট্রাভেল ম্যান সুমন্ত। গত বেশ কয়েকটি এপিসোডে আমি আপনাদেরকে দেখিয়েছি অমরনাথ যাত্রার রোমহর্ষকর বেশ কিছু ভিডিও। সেই ভিডিও আপনারা যারা দেখেননি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে, অতি অবশ্যই দেখে নেবেন, দেখবেন খুব ভালো লাগবে। এখন ঘড়িতে সময় সকাল 11:45। সামনের ভান্ডারায় অল্প করে কিছু খাওয়া দাওয়া করে নিয়ে রওনা দেব বালতালের উদ্দেশ্যে। তবে এবার ফেরার পথে পঞ্চতরণী শেষনাগের পথ না ধরে আমরা বালতালের পথ ধরে পাড়ি দেব শ্রীনগরের উদ্দেশ্যে। আপাতত সঙ্গম পর্যন্ত ফিরব সেই পথে। সঙ্গমের পর পঞ্চতরণীর পথ না ধরে ফিরে যাব বালতালের পথে। অমরনাথের যাত্রাপথের সমস্ত জায়গার মতো পবিত্র গুহা প্রাঙ্গণের কাছেও রয়েছে প্রচুর ভান্ডারা এবং এই ভান্ডারাগুলিতে রয়েছে প্রায় সব রকমের খাবার দাবার। এখানেও শুধুমাত্র এক টুকরো ধোসা ছাড়া আর কিছুই খেতে ইচ্ছা করলো না। শুধু এক টুকরো ধোসা আর এই ভান্ডারা থেকে বেরিয়ে পাশের ভান্ডারায় এক গ্লাস শরবত খেয়ে আবার যাত্রা শুরু করলাম। কিছুটা পথ আসার পরেই পথের ধারে মহিলা ভক্তকে দেখলাম শ্বাসকষ্টজনিত সমস্যার সম্মুখীন হতে। শ্বাসকষ্টজনিত ভীষণ সমস্যার সম্মুখীন হতে এনাদের দেখতে পেলাম। তো সাথে সাথে এনডিআরএফ এর টিম চলে এসেছে। এনারা অক্সিজেনের ব্যবস্থা করেছেন। এই যে দেখতে পাচ্ছেন অক্সিজেন দেওয়া হচ্ছে। তো অক্সিজেন দেওয়ার পরে এনাদের অবস্থা এখন অনেকটাই ভালো মনে হচ্ছে। এই হলো বালতাল অথবা পঞ্চতরণী যাবার জন্য ঘোড়া স্ট্যান্ড। আর এখান থেকেই পঞ্চতরণীর পথ আলাদা হয়ে গেল, অর্থাৎ আমরা যে পথে এসেছিলাম আর এখন আমরা চলেছি বালতালের পথে। হোলি কেপ থেকে বালতাল বেস ক্যাম্পের দূরত্ব 16 কিলোমিটার। সঙ্গম পর্যন্ত আমরা চলে এসেছি প্রায় 2.5 কিলোমিটার, অর্থাৎ আমাদের প্রায় এখনো 13.5 কিলোমিটার পথ আজ পাড়ি দিতে হবে। আমি এবং বিট্টু ছাড়া আমাদের টিমের বাকি সদস্যরা বাবার দর্শন করে প্রায় 10টার মধ্যেই রওনা দিয়ে দিয়েছে বালতাল বেস ক্যাম্পের উদ্দেশ্যে। আমরা বাবার দর্শন করার পর বেশ কিছু ছবি তোলার জন্য অনেকটা সময় ব্যয় করে ফেলেছি। এখন ঘড়িতে সময় 12:10 আর আমরা চলেছি বালতালের পথে। এক প্রকার হিমালয়ান ইঁদুরের প্রজাতি। পথ চলতে পথের ধারে লক্ষ্য করলাম এদের। অনেককেই দেখছি এদের খাবার খাওয়াতে। বালতালের পথে বরফটা একবার দেখুন। পঞ্চতরণীর পথে আমরা এসেছি, বরফও পেয়েছি, তবে এই ধরনের বরফ আমরা পাইনি। শ্বেত শুভ্র গ্লেসিয়ারের দেখা পেয়ে ভক্তরা তাদের মতো করে আনন্দ উৎসবে মেতে উঠেছেন।
সঙ্গম টপে এখন আমরা চলে এসেছি। দূরের পাহাড়ের উপরের রাস্তা চলে গিয়েছি পঞ্চতরণীর পথে, যে পথে আমরা সকালে বাবার দর্শনে এসেছিলাম। নিচের পথ বালতাল থেকে ঘোড়ায় আসা যাওয়ার পথ, আর আমরা এখন যে পথে চলেছি এটা হলো বালতালের পায়ে হাঁটা পথ। পঞ্চতরণীর রাস্তায় বসার অনেক জায়গা রয়েছে। বালতালের এই রাস্তায় সেই অর্থে বসার কোনো জায়গা নেই, আর রাস্তাও অনেক সরু। প্রায় 2.5 দিন ধরে পথ হাঁটছি, এখন আবার এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। উফ, বাপ রে বাপ। প্রথম দিন পিছু টপের ভয়ঙ্কর চড়াই, দ্বিতীয় দিন 14,800 ফুট উচ্চতার সাথে ভয়ঙ্কর এবং কঠিন চড়াই। তারপর তৃতীয় দিন অর্থাৎ আজ প্রথমে 2 কিলোমিটার চড়াই পথ, তারপর প্রায় 455টি সিঁড়ি ভেঙে বাবার গুহায় প্রবেশ করে বাবার দর্শন, এবং এখন আবার ফেরার পথে এই চড়াই পথে সিঁড়ি দেখে বেশ কষ্ট অনুভব করছি। প্রায় 3 কিলোমিটার পথ চলে এসে উপস্থিত হলাম কালীমাতা মার্গে। পাহাড়ের ঠিক এই জায়গায় যেমন রয়েছে মা কালীর একটি মন্দির, এবং এখানে নিত্য পুজোও হয় মায়ের, তার পাশাপাশি ঠিক এই জায়গা থেকে প্রথমবারের জন্য বালতালের যাত্রীরা দর্শন করতে পারেন বাবা অমরনাথজির পবিত্র গুহা। জয় বাবা অমরনাথ, জয় বাবা বরফানি, জয় জয় বাবা। একদিকে 3 কিলোমিটার দূরে বাবা বরফানি, আর অন্যদিকে কালীমাতা মার্গে মা কালী, দুজনকেই দর্শন করা যায় এই স্থানে দাঁড়িয়ে। তাই তীর্থযাত্রীরা এই স্থানটিকে খুব পবিত্র বলে মনে করেন। গুহাপ্রাঙ্গণ থেকে যাত্রা শুরু করে কালীমাতা মার্গে এসে প্রথমবার চোখে পড়ছে বেশ কিছু দোকানপাট। এই সমস্ত দোকানে পাওয়া যাচ্ছে হালকা করে খাওয়া দাওয়ার জন্য চা, কফি, বিস্কুট, পানীয় জল। এছাড়াও এখানে পাওয়া যাচ্ছে বাবা বরফানির মূর্তি ও বিভিন্ন ছবি এবং প্রসাদ। আরও এখানে পাওয়া যাচ্ছে পথের ধারে শিলাজিৎ, রুদ্রাক্ষ এবং আরও অনেক কিছু। তবে এখানে সেইভাবে বসে বিশ্রাম নেবার কোনো জায়গা নেই। পাহাড়ের নিচের দিকে দেখতে পাচ্ছি ঘোড়ায় চলার পথ, যে পথ আরো কিছুটা আগে গিয়ে এ পথের সাথে মিশে যাবে। এখানে পথ একেবারে ঢালু হয়ে নিচের দিকে নেমে গিয়েছে। গত বছর পর্যন্ত উপরের ওই পথ ধরে ভক্তরা পায়ে হেঁটে যেতেন। বর্তমানে প্রাকৃতিক বিপর্যয়ের জন্য ওই পথ এখন বন্ধ রয়েছে। বিকল্প এই পথ নতুন করে নির্মাণ করা হয়েছে। পাহাড়ি পথের ধারে নাম না জানা ফুলের মেলা এ পথের সৌন্দর্যকে আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। সামনে থেকে ঘোড়ায় চলার রাস্তা আর পায়ে চলার রাস্তা এক হয়ে যাচ্ছে। এখন এসে উপস্থিত হলাম ওয়াই মার্গে। এখান থেকেই ঘোড়ায় চলার রাস্তা আর মানুষের পায়ে চলার রাস্তা দুটো মিশে এক হয়ে যাচ্ছে। এখন অবধি বালতালের পথে যতটুকু পথ এসেছি সবচাইতে কঠিন পথ এটি, কারণ এখানে ঘোড়া, পালকি এবং মানুষজন একসাথে হাঁটছেন, তার সাথে প্রচণ্ড পরিমাণে ধুলো। ওফ, ধুলো বলে ধুলো, ভয়ঙ্কর রকমের ধুলো। চোখ, মুখ, নাক সব ঢাকা দিয়েও কোনোভাবেই ধুলোর হাত থেকে যেন রেহাই পাওয়া যাচ্ছে না। এই ধরনের ধুলো পথে হাঁটতে ভীষণ কষ্ট হচ্ছে। এই যাত্রাপথে প্রথম থেকে কিন্তু এই ধরনের ধুলোপথ আমরা পাইনি। ওয়াই মার্গ থেকে ঘোড়ার পথ এই পায়ে চলার পথের সাথে মিশে যাবার পরই এই ধুলোর উৎপত্তি হয়েছে।
আমাদের আজকের রাত্রে স্টে হবে বালতাল বেস ক্যাম্প, কিন্তু এই ট্রেকিং পথটা শেষ হয়ে যাবে ডোমেলে গিয়ে। এখান থেকে ডোমেলের দূরত্ব 7 কিলোমিটার। হোলি কেপ থেকে ডোমেলের দূরত্ব 12 কিলোমিটার এবং হোলি কেপ থেকে বালতাল বেস ক্যাম্পের দূরত্ব 16 কিলোমিটার। আমাদের ট্রেকিং পথ আর 7 কিলোমিটার দূরে ডোমেলে গিয়ে শেষ হয়ে যাবে। বাকি 4 কিলোমিটার পথটা আমরা গাড়ি পথেই যেতে পারবো বালতাল বেস ক্যাম্পে। বালতালের এই পথে পায়ে হেঁটে ভক্তদের যাওয়ার মতো কোনো জায়গাই নেই, কারণ দুদিক থেকে ঘোড়া আসছে, মাঝে মাঝে একদল পালকি আসছে, পিচ্ছু যাচ্ছে, মানে বিচ্ছিরি অবস্থা। পায়ে হেঁটে যে মানুষ একটু শান্তিতে যাত্রা করবে সেই উপায় নেই। তার উপরে প্রচণ্ড পরিমাণ ধুলো রয়েছে, যেটা কিন্তু আমরা চন্দনবাড়ি বা শেষনাগ বা পঞ্চতরণীর ওই পথে পাইনি। ওয়াই জংশন পেরিয়ে আসার পরই প্রথম দেখতে পেলাম বালতালের পথে ভান্ডারা। এই ভান্ডারায় আমরা কিন্তু কিছু খেলাম না, আমরা নেমে যাচ্ছি নিচের দিকে। এখন আমাদের খিদে নেই, এখন শুধু তাড়া রয়েছে নিচের দিকে নেমে যাবার। ঘোড়া থেকে এইমাত্র পড়ে গেলেন। এই পথে ঘোড়ায় যাওয়া খুবই কঠিন। गिर गया? चोट नहीं लगा तो ठीक है। কি বিশৃঙ্খলা তৈরি হয়েছে, ঘোড়া থেকে মানুষ পড়েও যাচ্ছে। ভাগ্য ভালো যে ওনার চোট লাগেনি। এখান থেকে আবার ঘোড়ায় চলার রাস্তা আর পায়ে হাঁটার রাস্তা দুটো আলাদা হয়ে যাচ্ছে। আবার 500 থেকে 700 মিটারের মধ্যেই দুটো পথ এক হয়ে গেল। আজ ভোর থেকে হাঁটছি। প্রথমে পঞ্চতরণী থেকে ভোর ভোর বেরিয়ে 6 কিলোমিটার হোলিকেপ, তারপর হোলিকেপ থেকে এই পথে আজ আমাদের পাড়ি দিতে হবে 16 কিলোমিটার পথ। অর্থাৎ আজ প্রায় আমরা পাড়ি দেব 22 কিলোমিটার পথ। শরীরের অবস্থা ঠিক আছে, শরীরে কোনো সমস্যা নেই, একদম ফিট আছি, ভালোই হেঁটেছি, ভালোই চলছি, পা নিয়েও কোনো সমস্যা নেই। তবে যেহেতু প্রায় 2.5 দিন ধরে হাঁটছি, সেই কারণে পায়ের তলাগুলো একটু জ্বালা করছে। বালতালের এই পথ দিয়ে পায়ে হেঁটে একদিনে দর্শন করে পঞ্চতরণী বেস ক্যাম্পে রাতে থাকা যায়, এবং ঘোড়ায় গেলে তো একদিনে দর্শন করে সেই দিনেই আবার বালতাল ফিরে আসা যায়। তবে এখন আমরা হোলিকেপ থেকে বালতালের পথে চলেছি। এই পথটায় অল্প কিছুটা চড়াই বাদ দিলে পুরো পথটাই কিন্তু উতরাই। কিন্তু যখন বালতালের দিক থেকে আপনি যাবেন হোলিকেপের দিকে, তখন কিন্তু বেশিরভাগ পথটাই পেরোতে হবে আপনাকে চড়াই পথ। আপনাদেরকে বিশেষভাবে জানাচ্ছি, যারা হেঁটে যাত্রা করবেন তারা অতি অবশ্যই এই বালতালের পথটি এড়িয়ে চলুন, কারণ এখানে যে পরিমাণ ধুলো, মানে কথা বলা যাচ্ছে না, গলার মধ্যে তাগড়ার মধ্যে ধুলো চলে গিয়েছে, গা গুলিয়ে উঠছে। আর এখানে একদম আপনাদেরকে কম্পালসারি বালতালের পথে যাত্রা করলে মাস্ক, সানগ্লাস, টুপি এগুলো আপনাকে নিয়ে যাত্রা করতেই হবে। জানি না ক্যামেরায় আপনারা কতটা বুঝতে পারছেন, কি ভয়ঙ্কর পরিস্থিতি, একদম ধুলোয় অন্ধকার হয়ে গিয়েছে। ও, মানুষ এই পথে কিভাবে যাত্রা করে তা ভগবানই জানে। আর একটা কথা আপনাদেরকে না জানালেই নয়, সেটা হলো
আমরা যে 3 দিন ধরে যাত্রা করেছি আমরা কিন্তু ওয়েদার খুব সুন্দর পেয়েছি, একদমই বৃষ্টি হয়নি, সবসময় রোদ ছিল, আকাশ একেবারে পরিষ্কার ঝকঝকে। আর এই পরিষ্কার ঝকঝকের কারণে এই বালতালের পথে কিন্তু প্রচণ্ড ধুলো পেয়েছি। আবার যদি বৃষ্টি হতো তাহলে কিন্তু এই পথে একদমই চলাফেরা করা যেত না, কারণ এই ধুলো তখন জমে গিয়ে কাদা হয়ে যেত। এমনি এই পথে চলতে শরীরের ব্যালেন্স ঠিকঠাক রাখা যাচ্ছে না, তারপরে যদি বৃষ্টি হয়ে কাদা হয়ে যেত তাহলে যে কি হতো সে আর বলার অপেক্ষা রাখে না। তাই আপনাদেরকে জানাচ্ছি, বালতালের পথে যাত্রা করার আগে, বিশেষ করে বালতাল থেকে হলিকেপ যাত্রা করার আগে ভেবেচিন্তে যাত্রা করবেন। আমি বলবো যে হলিকেপ থেকে বালতালের দিকে যাত্রা করা তুলনামূলক ভালো, কারণ এই সময় বেশিরভাগ পথটাই আপনাকে নিচের দিকে নামতে হবে। তাই নিচের দিকে নামলে মাস্ক পরে হাঁটাচলা করা কোনো সমস্যা হবে না, কিন্তু আপনি যখন চড়াই পথে উঠবেন তখন কিন্তু মাস্ক পরে হাঁটতে চলতে খুবই সমস্যা হবে। এখানের পাহাড়গুলি খুব ভঙ্গুর, যে কোনো সময় ওপর থেকে পাথর গড়িয়ে পড়তে পারে। তাই ভারতীয় জওয়ানরা বারবার অনুরোধ করছেন এখানে বেশিক্ষণ দাঁড়াবেন না, চলতে থাকুন। পথের ধারে লেবুর শরবত দেখে দাঁড়িয়ে গেলাম। 20 টাকা গ্লাস, দুজনে 1 গ্লাস করে খেয়েও নিলাম। শরীরে আবার পথ চলার নতুন এনার্জি পেলাম। এখান থেকে ডোমেল গেটের দূরত্ব এখনো 2 কিলোমিটার। এই রাস্তার সর্বত্রই আলোর ব্যবস্থা থাকলেও মাইলস্টোনের দেখা সেইভাবে আমার চোখে পড়েনি। আবারও কিছুটা এসে ফুড স্যালাডের দোকান দেখে দাঁড়িয়ে পড়লাম। 50 টাকা দিয়ে 1 প্লেট মিক্স ফুড স্যালাড নিয়ে দুজনে খেয়ে নিলাম। এর মধ্যে বেশিরভাগই রয়েছে কাশ্মীরি লোকাল ফল। সবকিছুরই যেমন একটা শুরু থাকে তেমন শেষও অনিবার্য, কিন্তু এই যাত্রাপথে ধুলোপথের শুরু আছে, কিন্তু এর শেষ যে ঠিক কোথায় তা আমার জানা নেই। সত্যি শেষ আছে তো? এখানে একটা ঝর্ণা দেখতে পেয়ে শান্তি পেলাম। ঘোড়ারা এখানে জল খাচ্ছে, আমিও এখানে ভালো করে হাত মুখ ধুয়ে নেব, তা না হলে এই ধুলোর চাদর গায়ে জড়িয়ে পথ চলতে ভীষণ কষ্ট হচ্ছে। একটা ঝর্ণা দেখতে পেয়ে দাঁড়িয়ে গেলাম, হাত মুখ ভালো করে ধুয়ে নিলাম, এখন একটু শান্তি অনুভব হচ্ছে। তা না হলে যেরকম ধুলোর চাদর গায়েতে জড়িয়ে ফেলেছিলাম একদম চিনতেই পারা যাচ্ছিল না। একটা ভুট্টা নিয়ে নিলাম, 40 টাকা নিল, মোটামুটি খেতে ভালোই লাগছে। বিট্টু পিটুই খেতে চাইছে না, ওর পায়ের জন্য একটু সমস্যা হচ্ছে হাঁটতে। তবে আর আমরা 1 কিলোমিটার দূরে রয়েছি ডোমেল গেট থেকে। আর মাত্র 100 মিটার দূরে রয়েছি ডোমেল গেট থেকে। এই যে ডোমেল গেট, এখানে এসেই শেষ হবে আজকে আমাদের ট্রেকিং পথ। অবশেষে আমরা এসে উপস্থিত হয়েছি ডোমেল বেস ক্যাম্পে। এই ডোমেল বেস ক্যাম্পেই আমাদের অমরনাথ যাত্রার ট্রেকিং পথ শেষ হচ্ছে, কারণ এরপর বালতাল বেস ক্যাম্প এখান থেকে দূরত্ব 3 কিলোমিটার, কিন্তু এই 3 কিলোমিটার পথ গাড়ি চলাচল করে। তাই এখানেই আজ শেষ হয়ে যাচ্ছে আমাদের অমরনাথ যাত্রার ট্রেকিং পথ। সামনেই আমাদের যে RFID কার্ড দেওয়া হয়েছিল সেই কার্ড জমা করে নিচ্ছে। আমারও এই RFID কার্ড এখানে জমা করে দেবো।
ডোমেলে এসে আমাদের বাকি সদস্যদের সাথে দেখা হয়ে গেল, কারণ ওরা আমাদের জন্য এখানেই অপেক্ষা করছিল। বিট্টু আর আমি একটু পরেই বেরিয়েছিলাম ওখানে ছবি তোলার জন্য হলিক্যাপের কাছে, অনেকটা সময় নিয়েছিলাম এবং ওরা আমাদের 1 ঘন্টা আগে এখানে পৌঁছেছে। আমাদের জন্য প্রায় 1 ঘন্টা এখানে অপেক্ষা করেছে বসে, তারপর আবার একসাথে দেখা হয়ে গেল। এখন একসাথে এগিয়ে চলেছি সামনের দিকে। এখান থেকে গাড়ি পাওয়া যায় বালতাল বেস ক্যাম্পে যাওয়ার জন্য, সেখান থেকে গাড়ি ধরে নেব আর গাড়ি ধরে এগিয়ে যাব বালতাল বেস ক্যাম্পের দিকে। যে সমস্ত অমরনাথ যাত্রী ঘোড়ার পিঠে ফিরছেন তারা একেবারে ঘোড়ার পিঠেই পৌঁছে যাচ্ছেন বালতাল বেস ক্যাম্পে। আর আমাদের মতন যারা পায়ে হেঁটে ফিরছেন তাদের জন্য এখান থেকে রয়েছে নিঃশুল্ক ই-রিক্সা বা টোটোর ব্যবস্থা। বিশাল লাইন, এখানে 4 জন করে যাত্রী একটি গাড়িতে যাচ্ছে। আমরাও এই লাইনে দাঁড়িয়ে পড়েছি, দেখা যাক আমাদের সুযোগ কখন আসে। অবশেষে আমাদেরও সুযোগ এলো, তবে গাড়ির জন্য এখানে বহু সময় অপেক্ষা করতে হলো। ডোমেল গেট থেকে বালতাল বেস ক্যাম্পের দূরত্ব 3 কিলোমিটার। এই 3 কিলোমিটার পথ যাওয়ার জন্য ই-রিক্সার ব্যবস্থা রয়েছে, নিঃশুল্ক ই-রিক্সা। তবে এই ই-রিক্সার জন্য আমাদের প্রায় 2 ঘন্টা অপেক্ষা করতে হলো। বালতাল বেস ক্যাম্পের আশেপাশে রয়েছে প্রচুর দোকানপাট, যেখানে এই যাত্রাপথের প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্রই আপনি কিনে নিতে পারবেন। এছাড়া লক্ষ্য করলাম বেস ক্যাম্পের কাছে রয়েছে প্রচুর ভান্ডারা। ই-রিক্সা বা টোটো থেকে নেমে আমরা প্রবেশ করছি বালতাল বেস ক্যাম্পে। আমাদের মামা আগেই পৌঁছে গিয়েছে এই বেস ক্যাম্পে এবং জানতে পেরেছি ক্যাম্পের প্রবেশদ্বারের খুব কাছেই নাকি আমাদের টেন্ট নিয়ে নিয়েছে। ও বাবা, আজকে তো বড় টেন্ট করে নিয়েছে মামা। মামা তো এই জন্যই আমাদের সবার সেরা। এই বালতাল বেস ক্যাম্পে আলোর ব্যবস্থা কিন্তু সবসময় পেয়ে যাবেন। সমস্ত ক্যাম্পের ভেতরেই পয়েন্ট দেওয়া রয়েছে, আলোও রয়েছে এবং এখানে টয়লেটের ব্যবস্থাও খুব ভালো, গরম জলেরও ব্যবস্থা রয়েছে। ওভারঅল এই বেস ক্যাম্পের ব্যবস্থা তুলনামূলক বাকি দুটো বেস ক্যাম্প শেষনাগ এবং পরবর্তীকালে যেটা পঞ্চতরণীতে ছিলাম, এই দুটো বেস ক্যাম্পের তুলনায় বালতাল বেস ক্যাম্পের ব্যবস্থা কিন্তু বেশ ভালো। এখানে আমরা 10 সিটার একটি বেস ক্যাম্প নিয়েছিলাম, যার জন্য আমাদের পে করতে হয়েছিল 3,500 টাকা। অমরনাথ যাত্রার বিভিন্ন এপিসোডে যাবতীয় খুঁটিনাটি তথ্য আপনাদেরকে আমি জানিয়েছি। এছাড়াও যদি আপনাদের এই অমরনাথ যাত্রা সম্বন্ধে কিছু জানার থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করতে। আর ভিডিও কেমন লাগছে কমেন্ট করে অতি অবশ্যই জানান। আর চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর ভিডিও শেষ করার আগে আরও একবার জয় বাবা বরফানি, হর হর মহাদেব।